আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডু পরিবারের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জাহিদা খাতুন। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাথে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের বাংলাদেশের সামাজিক সমস্যা যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। আচ্ছা, আশা করি তোমরা সবাই আমার স্ক্রিনটা স্পষ্ট দেখতে পাচ্ছ। দেখো, তোমাদের আহ অষ্টম অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অষ্টম অধ্যায়ে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা। এখন সামাজিক সমস্যা মানে কি? সামাজিক সমস্যা হচ্ছে সমাজের একটা নেতিবাচক দিক, হ্যাঁ, যা সমাজের বেশিরভাগ মানুষকে ক্ষতিগ্রস্ত করে, এরকম একটা দিক। এখন আহ এই সামাজিক সমস্যাগুলো সমাজের বেশিরভাগ মানুষকে ক্ষতিগ্রস্ত করে, তাদের স্বাভাবিক যে জীবনযাত্রায় এটাতে বাধা সৃষ্টি করে। যেমন হচ্ছে বাল্যবিবাহ, হ্যাঁ, তারপর হচ্ছে যৌতুক সমস্যা, বেকারত্ব, নারী নির্যাতন, বিভিন্ন ধরনের যে অপরাধমূলক কার্যক্রম আছে, এই সবই কিন্তু একটা সামাজিক সমস্যা। এই চ্যাপ্টারে মূলত আমরা দুইটা প্রধান সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যৌতুক এবং হচ্ছে বাল্যবিবাহ। এই দুইটা সমস্যা প্রধান বলার কারণ হচ্ছে এগুলো প্রায় প্রতিনিয়তই হচ্ছে, এবং এটাতে বেশিরভাগ এফেক্টেড হচ্ছে কারা? মেয়েরা, তাই না? যৌতুক এবং হচ্ছে বাল্যবিবাহ। আচ্ছা, দেখো, বাংলাদেশের সমাজ জীবনে নানা রকম সমস্যা রয়েছে। এর মধ্যে এখানে কয়েকটা নাম দেওয়া আছে, দেখো তোমাদের বইয়ে। একটা হচ্ছে দারিদ্র্য। এটা তো আমাদের দেশের আরেকটা প্রধান সমস্যা। জনসংখ্যা স্ফীতি, যে জনসংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। নিরক্ষরতা, শিক্ষার হার কমে যাওয়া, কুসংস্কার, বিভিন্ন ধরনের কুসংস্কার সমাজে প্রচলিত আছে এখনো। যৌতুক প্রথা, বাল্যবিবাহ, ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা আছে। এর ধরনের সমস্যার ফলে দেশের অর্থনৈতিক এবং হচ্ছে আমাদের সামাজিক উন্নয়নটা বাধাগ্রস্ত হচ্ছে, তাই না? আচ্ছা, এখন এসব সমস্যা কিভাবে প্রতিরোধ করা যায়? প্রতিরোধ এবং প্রতিকার কিন্তু প্রয়োজন। এজন্য আমাদের প্রধান যে কাজ সেটা হচ্ছে নিজেরা সচেতন হওয়া, জনগণকে সচেতন হতে হবে। কারণ জনগণ নিয়েই তো একটা দেশ গঠিত, তাই না? শুধু সরকার সচেতন হলেই কিন্তু হবে না, সরকারের সাথে সাথে আমাদের জনগণকেও সচেতন হতে হবে। চলো তাহলে আমরা এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে আসো যৌতুক সমস্যা। যৌতুকটা কি? যৌতুক হচ্ছে বিয়ের আগে বা পরে অথবা বিয়ের সময় এক পক্ষ অপর পক্ষের নিকট, এটা বরপক্ষ হতে পারে, কোনো পক্ষ হতে পারে, এক পক্ষ অপর পক্ষের নিকট যদি হচ্ছে জোরপূর্বক কিছু চায় বা কিছু দাবি করে, সেটাই হচ্ছে যৌতুক। কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে বরপক্ষই কনে পক্ষের নিকট কি করে? বিভিন্ন অর্থ সম্পত্তি দাবি করে থাকে। এই যৌতুকের শিকার হয় প্রধানত মেয়েরাই, ঠিক আছে? যৌতুক চাওয়া, দেওয়া, নেওয়া সবই কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। এই যৌতুক নিরোধ করার জন্য বাংলাদেশে প্রচলিত 2018 সাল অনুযায়ী যৌতুক চাওয়া নেওয়া, 18 সালে যে আইনটা আছে, চাওয়া নেওয়া দেওয়া, এই তিনটার যে কোনো একটা করলে এগুলো অপরাধ বলে গণ্য হয়, ঠিক আছে? আচ্ছা, বর্তমানে দেখা যায় যে বাংলাদেশে প্রায় সব ক্ষেত্রেই বরপক্ষ কনেপক্ষের কাছ থেকে যৌতুক দাবি করে। কনেপক্ষ বরপক্ষের নিকট যৌতুক দাবি করে, এরকম ঘটনা হয় না বললেই চলে, তাই না? বরপক্ষই কনেপক্ষের নিকটে যৌতুকের দাবিটা করে থাকে। এটা একটা সামাজিক কুপ্রথায় পরিণত হয়েছে যে মেয়ে বড় হলেই এত এত টাকা দিয়ে তারপর তাকে বিয়ে দিতে হবে, এরকম একটা মানে প্রথা হয়ে গেছে। কিন্তু এটা একটা সামাজিক অপরাধ, সামাজিক সমস্যা, এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ইসলামিক দৃষ্টিকোণ থেকেও যৌতুক দেওয়া নেওয়া এগুলো এক হারাম কাজ। সামাজিক দৃষ্টিকোণ থেকেও কিন্তু এগুলো খুবই একটা গর্হিত কাজ, ঠিক আছে? এই জন্য এই যৌতুক প্রথা মানে আমাদের প্রতিকার করতে হবে। এটা একটা সামাজিক সমস্যা হিসেবে দেখতে হবে, এটাকে প্রথা হিসেবে দেখা যাবে না। ওকে, আচ্ছা, এখন এটা কিন্তু অনেক প্রাচীন কাল থেকেই হয়ে আসছে। এটা একটা প্রাচীন প্রথা, মানে প্রথা হয়ে গেছে, ঠিক আছে? প্রাচীন চীনে চীনে কি করা হতো দেখো, প্রাচীন চীনে বিয়ের পর কনে স্বামীর ঘরে যৌতুক মানে সঙ্গে নিয়ে যেত। এটা চীন দেশে ছিল। এই যে অ্যাথেন্স, হ্যাঁ, অ্যাথেন্সে কি হতো, বিয়ের পর কনে স্বামীর ঘরে নিয়ে যেত অর্থ সম্পদ। তাহলে এখান থেকে তোমাদের কি প্রশ্ন আসতে পারে যে বিয়ের পর কনে স্বামীর ঘরে অর্থ সম্পদ নিয়ে যেত, এটা কোন দেশের প্রথা ছিল? চীন, অ্যাথেন্স, এইগুলো, ঠিক আছে? সেখানে কি করতো, যৌতুক গ্রহণকে সামাজিক মর্যাদা দেওয়া হতো। মানে কে
কত বেশি যৌতুক দিচ্ছে, যে যত বেশি যৌতুক দিবে তাকে বেশি মর্যাদাবান মনে করা হতো। এরকম একটা কুপ্রথা ছিল তাদের দেশে। এখন দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশেও যৌতুক কি হয়ে যাচ্ছে, বিয়ের সময় বরকে দেওয়া প্রদত্ত অর্থ, হ্যাঁ, সম্পদ, এগুলো নানা ধরনের মূল্যবান আসবাবপত্র সবকিছু কিন্তু দেওয়া হচ্ছে। অনেক মানে অনেক ক্ষেত্রে দেখা যায় কনে পক্ষের দোষ থাকে, যে উম, আহ, পিতা কি করে গল্প করে আমার মেয়েকে এই দিয়েছি সেই দিয়েছি, এরকম। এগুলো কিন্তু আসলে ঠিক না, হ্যাঁ। আর ছেলেরা তো দাবি করেই। এগুলো একটা কুপ্রথা, এটা একটা সামাজিক অপরাধ। ঠিক আছে, এই যৌতুক দেওয়া এবং নেওয়া দুইটাই হচ্ছে নিষিদ্ধ কাজ। বাংলাদেশের যৌতুক প্রথা একটা মারাত্মক সামাজিক সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। এর পেছনে প্রধান কারণগুলো কি আসলে? দেখো, প্রধান কারণ হচ্ছে দারিদ্রতা, তাই না? এই দারিদ্রতার কারণেই কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। বরপক্ষ যদি একটু মানে টাকা পয়সা কম থাকে, তারা ভাবে যে যখন বিয়ে করব, বিয়ে শ্বশুর বাড়ি থেকে অনেক অনেক টাকা পাবো, আসবাবপত্র পাবো, ঘর বাড়ি সাজিয়ে দিবে, হানতে অনেক কিছু মনে করে, তাই না? এই দারিদ্রতার কারণেই বরপক্ষ কনেপক্ষের কাছ থেকে অর্থ সম্পদ দাবি করে। যার অনেক অনেক টাকা আছে তার তো টাকার প্রয়োজন নেই, সে কিন্তু তার ব্যক্তিত্বটা বজায় রাখার চেষ্টা করে। কিন্তু যাদের টাকার অভাব, তারাই কিন্তু বেশিরভাগ এই কাজগুলো করে থাকে। কনের পিতার অর্থ সম্পদ ব্যবহার করে তারা প্রতিষ্ঠা লাভ করতে চায়। বুঝতে পারছো? এগুলো করা যাবে না। এগুলো খুবই একটা মানে গর্হিত কাজ, ব্যক্তিত্বহীন কাজ। যে সকল ছেলেদের ব্যক্তিত্ব নেই, নিজের পার্সোনালিটি নেই, তারাই কিন্তু এই যৌতুকের দাবিগুলো করে থাকে। ঠিক আছে? আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা। আচ্ছা, বাংলাদেশের অনেক সম্পদশালী মানুষ তাদের কন্যার বিয়েতে এই বিপুল পরিমাণ অঙ্কের যৌতুক দেয়। ধনী পিতামাতার ধারণা যে যৌতুকের কারণে তাদের কন্যা স্বামীর ঘরে মাথা উঁচু করে থাকবে, পাওয়ারফুল অবস্থায় থাকবে, আমি এত টাকা নিয়ে এসেছি, এরকম একটা ভাব থাকবে। হ্যাঁ, এটা মনে করে। কিন্তু কেবল দারিদ্র না, অনেক পুরুষ হিসেবে সমাজে জন্মগ্রহণ করাই সমাজে শ্রেয় বলে বিবেচিত হওয়া, বা হচ্ছে নারী হিসেবে জন্মানো মানে কম সম্মানের গণ্য হওয়া, এগুলো কিন্তু যৌতুক প্রথার অন্যতম কারণ। মনে করে যে আমি মেয়ে মানুষ, আমি দুর্বল, আমাকে বিয়ে দিলে টাকা দিতেই হবে। মেয়েরা হয়তো এটা ভাবতে পারে। আবার ছেলেরা ভাবে আমি শক্তিশালী, আমি পুরুষ, হ্যাঁ, আমার কাছে আসবে, আমি তাকে হচ্ছে ভরণ পোষণ দিব, এই জন্য তাকে টাকা নিয়ে আসতে হবে। এই যে মানে একটা মানে কি বলবো এটাকে, একটা ভ্রান্ত ধারণা বলবো, হ্যাঁ। এই ভ্রান্ত ধারণা যদি আমরা এই মনোভাব যদি দূর করতে না পারি, তাহলে যৌতুক কেবল আইন দিয়ে বন্ধ করা যাবে না, আমাদের নিজেদেরকেও আমাদের সচেতন হতে হবে, সঠিক জিনিসটা বুঝতে হবে। এই কারণে কিন্তু যৌতুক প্রথা সমাজে গভীরভাবে বাসা বেঁধেছে, এই ধারণাগুলোর কারণে। ঠিক আছে, আমাদের দেশে যৌতুক নিরোধের জন্য অনেক আইন রয়েছে, বিশেষ করে 2018 সালে যৌতুক নিরোধ আইনটা এখনো চলমান আছে। ঠিক আছে, কিন্তু এই আইনের যথাযথ প্রয়োগ আমরা দেখতে পাই না। কারণ কি? কারণ হচ্ছে মেয়ের পিতাই রাজি থাকে, ঠিক আছে, হ্যাঁ আমি এত টাকা দিয়ে মেয়েকে বিয়ে দেবো, কে আইনের আওতায় তাকে কে আনবে, তাই না? এরকম হয়েছে। বাংলাদেশের সকল সমাজে এই যৌতুক প্রথার কম বেশি প্রচলন রয়েছে। যৌতুকের প্রভাবে কি হয়, সমাজ জীবনে নানা ধরনের সমস্যা হচ্ছে। বিবাহিত নারীর প্রতি অত্যাচার হচ্ছে, অনেক দেখা যাচ্ছে যে স্ত্রীর পিতা কি থাকতে পারে, দরিদ্র থাকতে পারে, তার এত সামর্থ্য নাও থাকতে পারে। দেখা যায় যে বিয়ের পরে বর তার স্ত্রীকে কি করছে, অত্যাচার করছে, যে বাপের বাড়ি থেকে এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, হ্যাঁ, বলে না? এই অত্যাচার এবং সহিংসতামূলক যে কারণগুলো, এগুলো কিন্তু বেশিরভাগ যৌতুকের কারণেই হচ্ছে। এই যৌতুকের কারণে স্বামীর সংসারে স্ত্রীকে নিগ্রহ ভোগ করতে হয়। সে বাবা বাড়ি থেকে কেউ কিছু নিয়ে না গেলে তাকে একটা মানে হ্যারাসমেন্টে পড়তে হয়। আর যৌতুকের দাবি পূরণ করতে না পারলে অনেক ক্ষেত্রে স্ত্রীকে সংসার ছাড়তে বাধ্য করা হয়। অনেক হচ্ছে এরকম। যৌতুকের কারণে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, কখনো কখনো মানে প্রাণহানি পর্যন্ত হচ্ছে স্ত্রীদের। এগুলো কোনোভাবেও করা ঠিক না। ঠিক আছে, যৌতুকের জন্য বিয়ের পর পর্যন্ত ছিলাম, যৌতুকের কারণে স্বামীর সংসারে অশান্তি হচ্ছে, স্ত্রীকে নিগ্রহ ভোগ করতে হচ্ছে, তাই না? এগুলো সবই কিন্তু এই বহু বিবাহ, বাল্য বিবাহ, এগুলো কিন্তু আমাদের এই যৌতুক প্রথার কারণেই হচ্ছে। সমাজে দারিদ্র্য, দুর্নীতি, অপরাধ প্রবণতা, বাল্যবিবাহ, বহুবিবাহ, এগুলোর মূলে কিন্তু এই যে যৌতুকের সমস্যাটা রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের মনে রাখা প্রয়োজন যে এই যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই হচ্ছে সমান অপরাধ। আমাদের কনে পক্ষকেও মনে রাখতে হবে যে যৌতুক আমি দিব না কোনোভাবেই, দেখি কি হয়। বরপক্ষকেও যৌতুক না নেওয়ার একটা মনোভাব পোষণ করতে হবে। তাহলেই, কেবল আমরা নিজেরা সচেতন হলেই এই যৌতুক প্রথা সমাজ থেকে নির্মূল করা সম্ভব। না হলে পসিবল না। ঠিক আছে? আমাদের সকলকেই সচেতনভাবে সামনে এগিয়ে যেতে হবে। এই যে তোমরা এখন বড় হচ্ছ, এই যে বুঝতে পারছো, বইয়ে পড়ছো, চারপাশে দেখছো,
দেখছো না যৌতুকের কারণে কত সমস্যা হচ্ছে। এখন থেকে দৃঢ় মনোবল রাখতে হবে যে আমি যখন বড় হব, আমাদের যখন এরকম সিচুয়েশন আসবে, আমরাও আমাদের ব্যক্তিত্ব বজায় রাখবো, আমাদের নিজের থেকে আমরা সৎ থাকার চেষ্টা করব, এই ধরনের অপরাধমূলক কাজ আমরা করব না, তাই না? আচ্ছা, তারপর দেখো, এখন এই যে যৌতুক একটা সমস্যা বা একটা অপরাধ, এটার জন্য, এটা নির্মূলের জন্য এই জন্য বিভিন্ন আইন রয়েছে বাংলাদেশে। যৌতুক বন্ধ করার জন্য 1980 সালে, কত সালে দেখো ভালো করে খেয়াল করো, যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয়েছে। তাহলে বাংলাদেশে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয়েছে কত সালে? 1980 সালে। এই আইন অনুযায়ী যৌতুক প্রদান বা গ্রহণ করলে সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড অথবা 5,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে, অথবা যদি কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কনে বা বরের পিতামাতা বা অভিভাবকের নিকট যৌতুক দাবি করে, সেক্ষেত্রে অনুরূপ শাস্তি হবে। তার মানে দেওয়া নেওয়া দুটোই সমান অপরাধ। ঠিক আছে? কি অপরাধের শাস্তিটা? 1 বছরের কারাদণ্ড অথবা 5,000 টাকা অর্থদণ্ড। এখনকার দিন, ওটা তো 1980 সালের কথা ছিল, এখনকার দিনে তো 5,000 টাকা কিছুই না। এখন অর্থদণ্ডটা অবশ্যই আরো বেড়েছে, তাই না? এটা 1980 সালের দিকের আইন ছিল। ওকে। এখন দেখো, বিচারক অপরাধীকে যদি শনাক্ত করতে পারে, একসঙ্গে উভয় দণ্ডও দিতে পারে, যে তাকে অর্থদণ্ডও করতে হবে এবং শাস্তি ভোগও করতে হবে। হ্যাঁ, কারাভোগ এবং অর্থদণ্ড দুটোই তাকে দিতে পারে। যৌতুক আদান প্রদানে সহায়তাকারী যারা, তারাও একই সাথে শাস্তিটা পাবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, 1986 সালে যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়েছে। এই যে 1980 সালের যে আইনটা ছিল, এটা সংশোধন করা হয় কত সালে? 1986 সালে। ওকে। আচ্ছা, সংশোধিত আইন অনুযায়ী যৌতুক প্রদান বা গ্রহণ করলে অপরাধী সর্বনিম্ন 1 বছর, সর্বনিম্ন 1 বছর এবং সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হবে। এটা 1986 সালের আইন অনুযায়ী সংশোধন করা হলো, সেখানে আবার দেওয়া হয়েছে যে সর্বনিম্ন সে 1 বছর কারাদণ্ড, অথবা তার রায় ইচ্ছা করলে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এবং 1983 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিধান অনুযায়ী যৌতুকের কারণে নির্যাতন করলে কোনো নারীকে, নারীর যদি মৃত্যু ঘটে বা মৃত্যু ঘটনার চেষ্টা করা হয়, যে যৌতুকের জন্য তাকে যদি শাস্তি বা এরকম টর্চার করা হয়, তখন অপরাধীকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। ঠিক আছে? কোনো হাজবেন্ড যদি তার ওয়াইফকে টর্চার করে যৌতুকের জন্য মেরে ফেলে বা মৃত্যুর মুখে ঠেলে দেয়, এরকম যদি কোনো কাজ করে থাকে, তাহলে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হবে সর্বোচ্চ শাস্তি, অথবা যাবজ্জীবন কারাদণ্ড, মানে যতদিন বেঁচে থাকবে সে জেলেই থাকবে, অথবা অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। নারীর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে, যৌতুক গ্রহণের জন্য কিন্তু কঠিন শাস্তির বিধান রাখা হয়েছে। ঠিক আছে? এই ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া যাবে না। কোনো মেয়েকে জোর করে বাল্যবিবাহ দিয়ে দিবে না, এটা হবে না। ঠিক আছে? এখন যৌতুক প্রথা বাংলাদেশের পরিবার ও সমাজ জীবনে ব্যাপক সমস্যার সৃষ্টি করেছে। করেছেই তো। দেখো না, এই প্রথার মানে কুফলগুলো কি কি দেখো। এখান থেকে মুক্ত হতে হলে আমাদের কি করতে হবে? আমাদের প্রধান কাজ নিজেরা ঠিক থাকতে হবে, নিজেদের সচেতন হতে হবে। যতই আইন আমরা প্রণয়ন করি না কেন, আমরা নিজেরা যদি নিজে থেকে ঠিক না হই, এই আইন দিয়ে কিন্তু আসলে সকল সমস্যার সমাধান করা সম্ভব না, ইম্পসিবল। তাই না? কারণ মানুষ কি করে? অনেক কাজই করে, মানে আইন থাকার পরেও করে। যদি আমরা নিজেরা নিজে থেকে ভালো না হই, তাহলে এই কাজগুলো বা এই অপরাধমূলক কর্মকাণ্ডগুলো সমাজ থেকে নির্মূল করা অসম্ভব। এজন্য আমাদের উচিত আমাদের পরিবারের কন্যা সন্তান সহ সবাইকে উচ্চতর শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করা। কারণ যারা ব্যাকডেটেড বা আহ, কোনো কাজ করে না, আহ নিরক্ষর, হ্যাঁ, তারাই কিন্তু সমাজের বোঝা হয়ে থাকে, এবং তাদেরকে দেখা যায় যে যৌতুক দিয়ে বিয়ে দিতে হচ্ছে বা এরকম কিছু। এই জন্য আমাদের কন্যাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তাদেরকে স্বাবলম্বী করা উচিত, যাতে তারা অন্যের উপর বোঝা হয়ে না থাকে। হুম। তারা যাতে আত্মনির্ভরশীল হয়। তারা আত্মনির্ভরশীল হলে কি হবে? তারা যৌতুকের অভিশাপ থেকে মুক্ত থাকতে পারবে। একজন আত্মনির্ভরশীল মেয়ে কখনোই সে যৌতুক দিয়ে কারো কাছে তাকে বিয়ে দিতে হবে এরকম চিন্তা ভাবনা করবে না, তাই না? আচ্ছা, এখন দেখো, যৌতুক প্রতিরোধে সামাজিক আন্দোলন, অনেক আন্দোলন হয়েছে যৌতুক আহ আমাদের রোধ করার জন্য বা যৌতুকের প্রথাটা নির্মূল করার জন্য। কি কি দেখো, যৌতুকের হাত থেকে মুক্তি পেতে চাইলে পরিবারের বা সমাজের সবাইকে সচেতন করে তুলতে হবে। এজন্য যৌতুক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। সমাজের আন্দোলন কি? সংগঠন, সামাজিক প্রতিরোধ, হ্যাঁ, অশিক্ষা,
আন্দোলনগুলা হচ্ছে সামাজিক প্রতিরোধ, মানে সবাই মিলে একটা প্রচেষ্টা করা যে হচ্ছে আমাদের সমাজ থেকে যেন এই যৌতুক প্রথাটা উঠে যায়। ঠিক আছে? এজন্য আমাদের কি করতে হবে? অশিক্ষা, দারিদ্র্য, নারী নির্যাতন, নারী অপহরণ এসব ঘটনা আমাদের চারপাশে ঘটছে, প্রতিদিন ঘটে চলেছে। এসব ঘটনার অধিকাংশের পেছনে কিন্তু যৌতুকের দাবি রয়েছে। এগুলো নির্মূল করতে হবে। আমাদের প্রতিবেশী এবং পাড়া মহল্লার গ্রামের মানুষকে যৌতুকের যে কুফলগুলো আছে, যৌতুক দিলে কি, কি সমস্যা হচ্ছে, এর কুফলগুলা এটা যে একটা কুপ্রথা, এগুলো বুঝিয়ে বলতে হবে। তাদেরকে আহ এই কুপ্রথাটা প্রতিরোধ করার জন্য এগিয়ে আসার আহ্বান করতে হবে সবাইকে। সমাজের সব মানুষের মধ্যে এরকম একটা সচেতনতা সৃষ্টি করতে হবে যাতে যৌতুক বিরোধী মনোভাব এবং সচেতনতা সবার মধ্যে বৃদ্ধি পায় বা গড়ে ওঠে। ঠিক আছে? যাদের মধ্যে নেই তাদের মধ্যে যাতে এই ধারণাগুলো গড়ে ওঠে, আর যাদের মধ্যে আছে সেই সচেতনতাটা যাতে আরো বৃদ্ধি পায়, এই নিয়ে আমাদের সকলকে কাজ করতে হবে। ওকে? আচ্ছা। এখন যৌতুক ছাড়া তাহলে আমরা এখান থেকে কি কি শিখলাম? যৌতুক হচ্ছে একটা সামাজিক ব্যাধি বলা যায়। খুবই একটা মানে সামাজিক সমস্যা। যৌতুকটা কি? আহ বরপক্ষ বা কনে পক্ষ, যে পক্ষই হোক, যে কোনো একটা পক্ষ বিয়ের আগে, বিয়ের সময় বা বিয়ের পরে, হুম, যদি এক পক্ষ আরেক পক্ষের নিকট কোনো টাকা হতে পারে বা সম্পদ, অর্থ সম্পদ, মানে যে কোনো সম্পদ যদি এক পক্ষ আরেক পক্ষের নিকট দাবি করে নেয়, সেটাই হচ্ছে যৌতুক। ওকে? আচ্ছা। আর আমাদের দেশে যৌতুক নিরোধ আইন, আহ, যেটা এখন বর্তমানে আছে ওটা 2018 সালের আইন, এটা তোমাদের বইয়ে দেওয়া নেই। প্রথম যে আইনটা করা হয়েছিল এটা নিরোধ করার জন্য, সেটা হচ্ছে 1980 সালের আইন। সেখানে শাস্তির কথা বলা ছিল যে 1 বছর কারাদণ্ড অথবা 5,000 টাকা জরিমানা। এটা পরে 1986 সালে সংশোধন করা হয়, সেখানে দেওয়া হয় সর্বনিম্ন 1 বছর অথবা সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড। আর 1983 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিধান অনুযায়ী যৌতুকের কারণে যদি কোনো নারীর মৃত্যু ঘটে বা মৃত্যু ঘটানোর চেষ্টা করা হয়, সেক্ষেত্রে অপরাধীকে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড দিবে এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। এই, ঠিক আছে? আর যৌতুক নিরোধ করার জন্য আইনের চেয়ে বেশি কার্যকর হচ্ছে আমাদের নিজেদের সচেতনতা বৃদ্ধি করা। ঠিক আছে? এখন চলো আমরা আরেকটি সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে বাল্যবিবাহ। এটা কিন্তু আরেকটা, মানে এটা এখন বর্তমানে প্রচুর ঘটছে বাল্যবিবাহটা। আগেও ঘটতো, এখনো আছে। মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে একটু 14 থেকে 15 বছর হলেই বিয়ে দিয়ে দিচ্ছে, কিন্তু আসলে বিয়ের বয়স আমাদের সরকার নির্ধারণ করে দিয়েছে 18 বছর। কিন্তু 18 বছরেও দেখা যায় যে মেয়েদের ওরকম ম্যাচুরিটি আসে না। কিন্তু মানে 18 বছর একটা মিনিমাম টাইম। এর নিচে বা এর কম সময় যদি কোনো মেয়েকে বিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে বাল্যবিবাহ। আর ছেলেদের ক্ষেত্রে সেই বয়সটা হচ্ছে 21 বছর। কিন্তু আসলে 21 বছর বয়সে ছেলেদের বিয়ের বয়স হয় না আমি মনে করি। 21 বছরের ছেলেকে একটু পিচ্চি বাচ্চা দেখা যায়, তাই না? আচ্ছা, 21 বছরে সে সর্বোচ্চ কি এইচএসসি পাশ করবে, এইচএসসি পাশ করে একটা ছেলে বিয়ে করবে, এটা কি মানে যায় আসলে? ছেলেদের ক্ষেত্রে এগুলো হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েদেরই দেখা যায় যে ছোট বয়সে বিয়ে দিয়ে দেয়া হচ্ছে। ছেলেরা একটু একটু ম্যাচিউরড হয়ে বিয়ে করে। আচ্ছা, দেখো, যৌতুক প্রতিরোধের আন্দোলনগুলো আমরা পড়লাম, বিভিন্ন আন্দোলন হয়েছে। এখন আমরা পড়বো বাল্যবিবাহ। বাল্যবিবাহ কি বললাম? দেখো, 18 বছরের কম বয়সী ছেলে মেয়ে সবাইকে কিন্তু শিশু হিসেবে কাউন্ট করা হয়। ঠিক আছে? তার মানে বাল্যবিবাহ হচ্ছে শিশু বিবাহের মতো। ঠিক আছে? বাল্যবিবাহ বলতে বোঝায় হচ্ছে যে বিয়েতে বর এবং কনে উভয়ই শিশু থাকে, মানে 18 বছরের কম বয়সে থাকে। যে কোনো একজন যদি শিশু হয় ছেলে মেয়েদের মধ্যে, শিশু বা কিশোরকালে বিয়ের ঘটনা ঘটলে এটাকে বলা হয় বাল্যবিবাহ। এই বাল্যবিবাহ নিরোধ করার জন্য যে আইন রয়েছে সেটা হচ্ছে 1929 সালের দ্য চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইন্ট। চাইল্ড ম্যারেজ মানে হচ্ছে বাল্যবিবাহ। হুম, দ্য চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইন্ট অ্যাক্ট 1929, অ্যাক্ট নাম্বার হচ্ছে, এখানে দেওয়া আছে 14 নাম্বার, রোমান সংখ্যায় লেখা, অফ 19, আচ্ছা 19 নাম্বারে দেওয়া আছে। ঠিক আছে? 1929 অ্যান্ড বাংলাদেশ অফিসিয়ালস অ্যাপ্রুভড চাইল্ড ম্যারেজ প্রিভেনশন অ্যাক্ট অফ 2014। এখন এই অনুযায়ী, এই যে আইনের এত ধারা আইন অনুযায়ী শিশু বলতে কি বোঝায়? শিশু বলতে হচ্ছে 18 বছরের কম বয়সী মেয়ে এবং 21 বছরের কম বয়সের ছেলেকে বোঝানো হয়েছে। সুতরাং যাদের মধ্যে বিয়ে হয়
তাদের মধ্যে যদি ছেলের বয়স 21 বছর এবং মেয়ের বয়স 18 বছর কম হয়, অর্থাৎ বিয়ের জন্য তারা যদি অনুমোদিত আইন অনুযায়ী অনুমোদনযোগ্য যে বয়সটা 18 এবং 21, এই বয়সের চেয়ে উভয়ে যদি কম বয়সী হয়, যে কোনো একজন কম বয়সী হলে সেটাকে বাল্যবিবাহ বলা হবে। শুধু ছেলের বয়স 21 বছরের কম বা শুধু মেয়ের বয়স 18 বছরের কম হলে সে বিয়েও কিন্তু বাল্যবিবাহ বলে গণ্য হবে। যে কোনো একজনেরটা হলেই সেটা বাল্যবিবাহ। ঠিক আছে? এখন বাংলাদেশে বাল্যবিবাহের প্রধান কারণটা কি? প্রধান কারণ হচ্ছে দারিদ্র্য। ঠিক আছে? যৌতুকের ক্ষেত্রেও কিন্তু প্রধান কারণ দারিদ্র্য, অসচেতনতা, দারিদ্র্য, কুপ্রথা, অনেক কিছু। এখন দরিদ্র পিতা কি করে? পিতা মনে করে যে তার হচ্ছে অনেকগুলা সন্তান হলে সে যদি দরিদ্র হয়, তখন সে মনে করে যে একটু 12-14 বছর হলেই মেয়েকে বিয়ে দিয়ে হলেই সে ভাবে যে মেয়েটাকে বিয়ে দিয়ে দিলে আমার পরিবারের একজন সদস্য কমে গেল, আমার খরচ কমলো। এটা ভাবে। এটা ভেবে কিন্তু দরিদ্র পিতা তার কন্যাকে জীবনযাপনের যে ব্যয়ভার বহন করতে না পারার কারণে সে মেয়েকে দ্রুত বিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। শুধু দারিদ্র্যের কারণে নয়, অনেক সময় সামাজিক যে নিরাপত্তার অভাব, অনেক সময় দেখা যায় যে বখাটে ছেলে পেলেদের, হ্যাঁ, অত্যাচারের কারণে কিন্তু মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়া হয়। তাই না? এগুলো কিন্তু বাল্যবিবাহের অন্যতম কারণ। বাল্যবিবাহের পেছনে মা-বাবা কিংবা নানি-দাদির অনেক শখের কারণ থাকে যে, তাড়াতাড়ি নাতিটাকে বিয়ে দেয়া হোক, আমি নাত-জামাই দেখে যাবো হ্যান-ত্যান। অনেক কিছু বলে, তাই না? নানি-দাদি যারা থাকে যে, তাড়াতাড়ি বিয়ে দিলে আমি নাত-জামাই দেখবো। আবার কবে মারা যাবো, হ্যাঁ? দেখতে পারি কি নাই পারি। এইগুলা চিন্তা ভাবনা করেও কিন্তু কি করে? তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। নাত-জামাই দেখবে। অভিভাবকরাও অনেক সময় এগুলো ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। ছোট ছেলে বা মেয়ের বিয়ে দিয়ে নিজেদের শখ পূরণ করে। যে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি শ্বশুর হব, শাশুড়ি হব। এরকম ভাবে। তাই না? শখে। কিন্তু বুঝে তো মেয়েটা। তাই না? এগুলো করা যাবে না। বাল্যবিবাহের আরেকটা কারণ হচ্ছে যৌতুক। এই যৌতুকের ক্ষেত্রে অনেক ছেলের বাবা কিশোরী কন্যাকে ঘরের বউ হিসেবে গ্রহণ করে। করে না? অনেক দেখা যায় যে হচ্ছে যে কম বয়সে বিয়ে দিলে তোমার কাছ থেকে যৌতুক নিব না, এমনি বিয়ে করাবো। অনেক লোভ-টোভ দেখায়। তাই না? তখন কি করে? ও ভালো ছেলে আসছে। যে কন্যার বাবা সে মনে করে যে যাক, এরকম ছেলে তো আবার নাও পেতে পারি ভবিষ্যতে। কিন্তু আসলে কিন্তু এরকম না বিষয়গুলো। আসলে যার সাথে যার বিয়ে হওয়ার তার সাথেই হবে। একটু সময় নিয়ে হলেও তার সাথেই হবে। এটা আমাদের বিশ্বাস করতে হবে মুসলমান হিসাবে। হ্যাঁ? এজন্য এই প্রথাগুলো বা এই কুপ্রথাগুলো আমাদের আসলে মানে আমাদের সমাজটাকে একদম কি বলবো বিষিয়ে তুলেছে। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর এই বাল্যবিবাহের প্রভাবে অনেক মেয়ে মানে কি হচ্ছে অকালে তারা হচ্ছে মা হতে যেয়ে মারা যাচ্ছে। দুর্বল পুষ্টিহীন শিশুর জন্ম দিচ্ছে, নিজেরাও পুষ্টিহীনতায় ভুগছে। অনেক, অনেক সমস্যা হচ্ছে। ঠিক আছে? এটার প্রভাবে। এটার প্রতিরোধে কিন্তু সরকার অনেক আইনও করেছে। ওই যে আইন করলেই কি হবে? আমরা যদি নিজেরা সচেতন না হই, তাহলে কি এই আইন দিয়ে আসলে এগুলো পসিবল? কোনোভাবেই পসিবল না। আমাদের নিজেদের এগুলো থেকে সচেতন হতে হবে। ঠিক আছে? আচ্ছা। বাল্যবিবাহের ফলে কি হয়? বাল্যবিবাহের ফলে সমাজে নানা ধরনের সমস্যা হয়। যেমন আমাদের দেশে মেয়েদের বিয়ের ক্ষেত্রে বয়স হচ্ছে মিনিমাম ১৮ বছর। ছেলেদের ক্ষেত্রে মিনিমাম ২১ বছর বেঁধে দেওয়া হয়েছে। এখন এর আগে যদি কোনো মেয়ের বিয়ে হতে দেখা যায়, সেক্ষেত্রে তার সামাজিকভাবে তো সে বেড়ে উঠেনি। মানসিক, শারীরিক এগুলোর পরিপক্কতাটা আসে না। আসার পূর্বেই তাকে বিয়ে দেয়া হয় এবং সে তার সেই শারীরিক গঠন ঠিক হওয়ার আগেই সে মা হয়ে যায়। এতে করে কি হয়? কিশোরীটি তার শারীরিক পুষ্টিহীনতায় ভোগে। সে একটা দুর্বল পুষ্টিহীন শিশুর জন্ম দেয়। এবং এতে করে কিন্তু মাতৃমৃত্যুর হারও বেড়ে যায়। শিশু মৃত্যুর হারও বেড়ে যায়। কারণ তার যতটুকু ক্যাপাবিলিটি দরকার একটা মা হওয়ার জন্য একটা মেয়ের, সেই ক্যাপাবিলিটি তার তো হয়ে ওঠেনি। তার তো বয়সই হয়নি। তার আগেই যদি সে একটা শিশুর জন্ম দেয়, তাহলে সেই শিশুটা কেমন হবে? তার শরীরের অবস্থা কেমন হবে? মা, শিশু ২ টাই কিন্তু একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে? এগুলো আমাদের বুঝতে হবে। আচ্ছা, শিশু-কিশোরদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। হ্যাঁ? আমাদের হচ্ছে ধর্মীয় শিক্ষার জ্ঞান থাকতে হবে। সামাজিক শিক্ষা, সবকিছুর প্রতি একটা যদি আমাদের অগাধ জ্ঞান থাকে, আমরা যদি বুঝতে পারি মূল এটার ফলে কি সমস্যা হতে পারে, হ্যাঁ? তাহলেই কিন্তু আমরা এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব। শিক্ষিত হলে তারা কি হবে? সচেতন হবে। একজন শিক্ষিত আর অশিক্ষিত লোকের মধ্যে অবশ্যই পার্থক্য আছে, আছে না? শিক্ষিত লোক হলে সে সচেতন হবে, সে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝতে পারবে।
ওরকম ধারণা লাভ করতে পারবে। কিন্তু অশিক্ষিত হলে সেটা তার ওরকম থিঙ্কিংই আসবে না, তাই না? এই জন্য আমাদের সকলকে শিক্ষিত হতে হবে। বাল্যবিবাহ যে শাস্তিযোগ্য অপরাধ, বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে আমাদের, এটা বুঝতে হবে। মা বাবা সহ অভিভাবকের সাথে খোলামেলা আলোচনা করতে হবে। ছেলে মেয়েদের প্রত্যেকেরই নিজের পায়ে দাঁড়াতে হবে, এরকম মানসিকতা থাকতে হবে যে আমি বড় হব, আমি কিছু করব। হ্যাঁ, আমাদের আত্মনির্ভরশীল হতে হবে, এরকম একটা মনোভাব থাকতে হবে। এগুলোর মধ্যে আমাদের বিশেষ করে মেয়েদেরকে এটার বিষয়ে অধিক সচেতন হতে হবে। ঠিক আছে? কারণ মেয়েরাই তো বেশি ভুক্তভোগী হয়। ছেলেদের ক্ষেত্রে নরমালি দেখা যায় যে আসলে এত কম বয়সে বিয়ে করে না। এখন ইদানিং কিছু ছেলে মেয়ে আছে যে একা একা বিয়ে করে ফেলছে ওইটা আলাদা। এগুলোর ক্ষেত্রেও কিন্তু তারা মানে তারা যদি নিজেরা সচেতন হয় যে এরকম সুশিক্ষিত হয়, তাহলে কিন্তু এই কাজগুলো তারা করবে না, তাই না? কারণ ছেলেদের আরো দায়িত্ব বেশি, তাদের একটা ফ্যামিলির দায়িত্ব নিতে হয়, তাদের ম্যাচুরিটি থাকা প্রয়োজন, মেয়েদের তো থাকতেই হবে, তাই না? এখন বাল্যবিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী বাল্যবিবাহ হচ্ছে একটা অপরাধ। তাহলে এখান থেকে তুমি পড়বে যে তাদের বিয়ের বয়স হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 21, মেয়েদের ক্ষেত্রে 18। তারপর হচ্ছে আহ, বাল্যবিবাহ হলে আমাদের কি কি প্রবলেম গুলো হয়: পুষ্টিহীনতার শিকার হয়, দুর্বল পুষ্টিহীন শিশু জন্ম দেয়, মাতৃমৃত্যু বৃদ্ধি পায়, শিশু মৃত্যু বৃদ্ধি পায়। হ্যাঁ, আর বাল্যবিবাহ নিরোধের যে আইনটা সেটা হচ্ছে 2018 সাল অনুযায়ী বাল্যবিবাহ হচ্ছে একটা অপরাধ। এক্ষেত্রে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি এই অপরাধ যদি করে তাহলে তার 2 বছর কারাদণ্ড হবে বা 1 লক্ষ টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এগুলো মনে রাখতে হবে অপরাধের শাস্তিগুলো। কোনো অপ্রাপ্তবয়স্ক যদি এরকম করে তাহলে তার হচ্ছে 1 মাস কারাদণ্ড হবে বা 50,000 টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। পিতামাতা, অভিভাবক বা 1 মাস কারাদণ্ড বা 50 কি বলছে, পিতামাতা, অভিভাবক বা অন্য কোনো ব্যক্তি যদি কোনো বাল্যবিবাহের অনুষ্ঠান সম্পাদন বা পরিচালনা করলে সেক্ষেত্রে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড অথবা 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, অথবা কিন্তু কি হতে পারে, উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে, মানে টাকাও দিবে সে, কারাদণ্ডও পাবে, এরকম। ঠিক আছে? এই ছিল আমাদের দুইটা প্রধান সামাজিক সমস্যা। কি কি? বাল্যবিবাহ এবং হচ্ছে যৌতুক প্রথা নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবং তোমরা কি করবে জানো, এই যে রিডিংটা পড়লে প্রথমে কি করবে, মূল বইটার উপর ফোকাস করবে, মেন বইটা ভালোভাবে পড়বে। মেন বইটা পড়ার পর এই যে এখানে থেকে অনেক ছোট ছোট প্রশ্ন আসে, তা নিজে নিজেকে প্রশ্ন করে করে পড়বে। পড়ার পর হচ্ছে এই যে বইয়ে এমসিকিউ দেওয়া আছে যে যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়েছে কত সালে, সংশোধন করা হয়েছে কিন্তু 1986 সালে, তাই না? কিন্তু প্রথমে আইন প্রণয়ন করা হয়েছিল কত সালে, 1980 সালে। দেখো আমরা একটু আগে পড়েছিলাম না, এই যে 80 সালে প্রথম আইন প্রণয়ন করা হয়েছিল, আর এটা সংশোধন করা হয়েছিল 1986 সালে, তাই না? এমসিকিউ এমনি পারবে, মেন বইটা ভালো করে পড়লে এমনিতেই পারবে। ঠিক আছে? হ্যাঁ, তারপর হচ্ছে রিডিংটা পড়ার পর, মেন বইটার পড়ার পর তোমরা কি করবে, তোমাদের যে সহায়ক বই আছে এগুলো থেকে এমসিকিউ প্র্যাকটিস করবে, জ্ঞানমূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, এগুলো প্র্যাকটিস করবে। তাহলে দেখা যাবে যে একটা চ্যাপ্টারের উপর ফুলফিল প্রিপারেশন হয়ে গেছে। আর ক্লাসগুলো তো রেকর্ড থাকবেই, এগুলো তোমরা নিজেদের মতো ভালোভাবে পড়ে নিবে। ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি সবাই চ্যাপ্টারটা বুঝতে পেরেছো।